সীমিত সম্পদ ব্যবহারের মাঝে উচ্চাকাঙ্ক্ষী বাজেট, লক্ষ্য অর্জনে খাত ভিত্তিক সক্ষমতা বাড়ানোর পরামর্শ। ভোগ্যপণ্যের কর প্রত্যাহারে স্বস্তি ফেরার আশা বাজারে, চ্যালেঞ্জের মুখে পড়তে পারে শিক্ষা বাজেট। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24-এ স্বাগত। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল বুশরা। বড় ব্যয়ের পরিকল্পনা, উচ্চ প্রবৃদ্ধির লক্ষ্য আর মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি সব মিলিয়ে উচ্চাকাঙ্ক্ষী এক বাজেট ঘোষণা করেছে সরকার। তবে সীমিত রাজস্ব আয়, ঋণ নির্ভর অর্থায়ন এবং বিনিয়োগ স্থবিরতার বাস্তবতায় এই লক্ষ্য অর্জন কতটা সম্ভব? দেলোয়ার দুলনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বাজারে স্বস্তি চান ভোক্তা, কর্মসংস্থান চান তরুণ, আর বিনিয়োগ বান্ধব পরিবেশ চান উদ্যোক্তারা। কিন্তু উচ্চ মূল্যস্ফীতি, সীমিত রাজস্ব আয় ও বিনিয়োগ স্থবিরতার বাস্তবতায় সরকার ঘোষণা করেছে বড় আকারের বাজেট। অর্থনীতির নানা চ্যালেঞ্জের মধ্যেও ধরা হয়েছে উচ্চ প্রবৃদ্ধির লক্ষ্য। ফলে সাধারণ মানুষের প্রত্যাশা আর অর্থনৈতিক বাস্তবতার এই ব্যবধান ঘিরে তৈরি হয়েছে নতুন বাজেটের সবচেয়ে বড় প্রশ্ন। টাকা আসবে কোত্থেকে? বিদেশি সূত্র যদি না ব্যবহার করতে পারি আমরা অধিকতর হারে, তাহলে দেশের সূত্র থেকে বেশি টাকা নিতে হবে। ব্যাংকগুলো এখন মনে করছে যে প্রাইভেট সেক্টরকে ঋণ দেওয়ার থেকে বরং সরকারকে যদি তারা লোন দেয় তাহলে সেখানে থেকে তারা ভালো সুদের হার পাচ্ছে এখন, প্লাস এটা সেফ। সঞ্চয়পত্র বিক্রির তুলনায় বেশি ভাঙানোর কারণে টানা 4 অর্থ বছর ধরে ঋণ নেওয়ার চেয়ে বেশি পরিশোধ করতে হচ্ছে সরকারকে। ঘাটতি মেটাতে সঞ্চয়পত্র থেকে 8.5 কোটি টাকা ঋণ নেবে সরকার। ব্যাংকের ক্ষেত্রে এই অঙ্ক 1,12,000 কোটি টাকা। বিদেশ থেকে ঋণ নেওয়া হবে 1,09,850 কোটি। অর্থ বছর জুড়ে দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধে ব্যয় হবে 1,27,000 কোটি টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণের সুদ পরিশোধে ব্যয় হবে 1,05,000 কোটি টাকা। রয়েছে বিদেশি ঋণ 22,000 কোটি টাকা পরিশোধের চাপ। আমরা অনেকেই মনে করি যে এই লক্ষ্যমাত্রা এনবিআর অর্জন করতে পারবে না। কাজে সরকারের যে বাজেট ডিসিপ্লিন যা বা কতটুকু তারা বাস্তবায়ন করতে পারবে সেটা অনেকখানি নির্ভর করে হচ্ছে সে ডোমেস্টিক সেক্টর থেকে বা এনবিআর কতখানি রাজস্ব আদায় করতে পারবে। এবং সরকার যদি ক্রমাগত ঋণ নিতে থাকে, যেমনটি প্রাইভেট সেক্টর ক্ষতিগ্রস্ত হবে প্রথমত, দ্বিতীয় ক্ষতিগ্রস্ত হবে এই অর্থনীতির প্রাণ শক্তিমূলক সেই মাঝারি এবং ক্ষুদ্র উৎপাদনশীল খাতগুলা। রেকর্ড 3 লাখ কোটি টাকার উন্নয়ন বাজেটের মধ্যে প্রায় 1,17,000 কোটি টাকা রাখা হয়েছে বিভিন্ন মন্ত্রণালয় ও বিশেষ উন্নয়ন সহায়তা খাতে থোক বরাদ্দ হিসেবে। ভালো বাজেটে সুনির্দিষ্ট যে ব্যয় সেটার পরিকল্পনা থাকাটা ভালো। থোক বরাদ্দ অনেক সময় শৃঙ্খলা নষ্ট করে এবং অডিটকে হালনাগাদ না করে এই সমস্ত ব্লক অ্যালোকেশন থেকে কোনো বেনিফিট পাওয়া যাবে না। দেশের অর্থনৈতিক দুর্বলতার বিষ ফোঁড়া হয়ে থাকা উচ্চ মূল্যস্ফীতি ঠেকেছে 9.5%। নতুন অর্থ বছরে মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার পরিকল্পনা নিয়েও রয়েছে সন্দেহ। নতুন সরকারের প্রথম বাজেটে নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নে থাকছে ব্যাপক ব্যয় পরিকল্পনা। যদিও রাজস্ব আদায়ের উচ্চাভিলাষী সিদ্ধান্ত, ভর্তুকির চাপ আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ তো আছে। এমন পরিস্থিতিতে বাজেটের সাফল্য নির্ভর করছে রাজস্ব আয় আর ব্যয় ব্যবস্থাপনার কার্যকারিতার উপর। দেলোয়ার দুলন, চ্যানেল 24, ঢাকা। আকার বাড়িয়ে জনগণের বাহবা নেওয়ার চেয়ে বাজেটের বাস্তবায়ন করা জরুরি। পলিসি থিঙ্ক অ্যান্ড ইকোনমিক রিসার্চ সেন্টার PTIRCর আলোচনায় বক্তারা বলেন, মনোযোগ বাড়াতে হবে বিনিয়োগ ও কর্মসংস্থানে, জোর নজর দিতে হবে ঋণ ব্যবস্থাপনা ও ভূ রাজনৈতিক পরিস্থিতির দিকেও। প্রায় 9.5 লাখ কোটি টাকার বাজেট অর্থমন্ত্রীকে সামাল দিতে হবে দেশ ও দেশের বাইরে থেকে আসা নানা নিয়ামককে। মোটা দাগে মূল্যস্ফীতি, রাজস্ব, বিনিয়োগ ও কর্মসংস্থানের চ্যালেঞ্জ মোকাবেলায় কতটা প্রস্তুত সরকার? বাজেট উপস্থাপনের পর থেকে তা নিয়ে চলছে বিশ্লেষণ। প্রায় 7 লাখ কোটি টাকার রাজস্ব আয়ের বিপরীতে 6 লাখ কোটি টাকার পরিচালন ব্যয় তৈরি করতে পারে ঝুঁকি। রয়েছে কর জিডিপি অনুপাত, সরকারি ঋণ, খাতভিত্তিক লক্ষ্যমাত্রা পূরণের চাপ। তাই বাহবা না কুড়িয়ে বাস্তবায়নের মনোযোগ দেওয়ার পরামর্শ খাত সংশ্লিষ্টদের।
রাজস্ব বৃদ্ধির জন্য কার্যকর দিক নির্দেশনার ঘাটতি পূরণে সচেষ্ট থাকার পরামর্শ তাদের। এনবিআর বা রাজস্ব থেকে যে রাজস্ব আয় চাচ্ছি এ দুটো কিন্তু একেবারে সমান সমান, অর্থাৎ যদি এটা বাস্তবায়ন হয়ও তাও আমি কিন্তু ওই উন্নয়ন খাতে টাকা দেওয়ার মতো টাকা আমার থাকবে না। সেমিনারে বক্তারা জোর দেন বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ নেয়ার, নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর কর কমানোর সিদ্ধান্তকে সঠিকভাবে প্রয়োগের কথা উঠে আসে আলোচনায়। সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে মূল্যস্ফীতিটাকে যদি কন্ট্রোল করতে পারে তাহলে বাকি জিনিসগুলো অনেক কিছুই সহজ হয়ে যাবে। পলিসি আর ওই বাস্তবায়নকে আলাদা করার উদ্দেশ্যই হচ্ছে যে পলিসিগুলো তৈরি হবে একটা পৃথক জায়গায়, ওই বাস্তবায়নকারীর দ্বারা না, কারণ সে তাই তো যখন তখন সুযোগ পাবে আর একটা করে এসআরও জারি করে ওটা চেঞ্জ করতে থাকবে। বাজেটের সফলতা বাস্তবায়নের উপর নির্ভর করছে বলেও জানানো হয় সেমিনারে। আমার এই স্বাবলম্বী না হলে মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার বিনিয়োগ হাবে পরিণত করতে চায় সরকার। রাজধানীতে এক সম্মেলনে রাজনৈতিক স্থিতিশীলতা, টেকসই সংস্কার ও অংশীদারি অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার আশ্বাস দিলেন একাধিক মন্ত্রী। হুঁশিয়ারি দেন অর্থনীতির লুটেরাদের ধ্বংস করার। আগামীর বাংলাদেশের অর্থনীতিতে থাকবে না কোনো অলিগার্ক। বিএনপি সরকার অর্থনৈতিক কর্মকাণ্ডে নিশ্চিত করবে ন্যায্যতা ও সমতা। একই সাথে গুরুত্ব দেওয়া হবে সুশাসনে, কেননা এটি নিশ্চিত হলেই বাংলাদেশ হতে পারে দক্ষিণ এশিয়ার অন্যতম অর্থনৈতিক হাব। ট্রেড, গ্রোথ এবং ইকোনমিক ডিপ্লোমেসি অনুষ্ঠানে এসব কথা ঘুরে ফিরে বললেন সরকারের মন্ত্রীরা। Democratic institutions as well as the economic institutions were totally destroyed to create an autocratic society and an oligarchic economy. To transform Bangladesh into a self-reliant, resilient, industrial country where every citizen is offered a fair share in prosperity and dignity. We invite you to invest in our vision. Trust me, you will not regret. Our government possesses the political will, the strategic vision, and the unwavering commitment to make Bangladesh the most competitive investment destination in South Asia. পররাষ্ট্র সচিবের সঞ্চালনে বিনিয়োগ ও অর্থনীতির সাথে কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন সরকারের নীতি নির্ধারকরা। We want cooperation with India, but it must be based on mutual respect. There are challenges, and there have been a tremendous deficit in the relationship that we've picked up from the last 15 years. It was one way, and it was not done with the interests of the people of Bangladesh in mind. We need to take care of our people, and that if we have that emotion, that strength, that positioning in our mind, I think that sets the tone for our foreign policy going forward. We want to forge connectivity based on reciprocal trust, on mutual benefit, and a transparent process where the interests of both Bangladesh and any other country will be preserved in the same way. আলাদা অধিবেশনে সরকারের রাজনৈতিক অঙ্গীকারের সাথে কিভাবে নীতি সমন্বয় করা হবে তার ব্যাখ্যা তুলে ধরেন অর্থমন্ত্রী। I can assure you, the kind of deregulation that we have proposed in the budget, if I go on now with those here, it will take another 1 hour or so. So, I can assure you, deregulation-wise, this was our top priority. And we are very passionate about deregulation, quite honestly. এই সম্মেলনে অংশগ্রহণকারীদের কাছ থেকে সম্ভাব্য অংশীদার এঙ্গেজমেন্ট নোট জমা দেওয়ার আহ্বান জানান উদ্যোক্তারা। এর ভিত্তিতে আগামীতে আরো আলোচনা করে করণীয় নির্ধারণ করবে সরকার। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। নতুন সরকারের প্রথম বাজেটে শিক্ষা খাতে বেড়েছে বরাদ্দ, যা মোট জিডিপির প্রায় 2% কাছাকাছি। মিলেছে স্নাতক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা। ষষ্ঠ শ্রেণী থেকেই কারিগরি শিক্ষা চালু এবং ওয়ান টিচার ওয়ান ট্যাবের মতো প্রতিশ্রুতি। তবে শিক্ষার প্রকৃত মান উন্নয়নকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন শিক্ষাবিদরা। আবিদ হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আমানুল্লাহ আমান।
2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে 36,628 কোটি টাকা। মোট বাজেট 1,22,495 কোটি টাকা, যা জিডিপির 2%-এর কাছাকাছি। দেশের সম্ভাবনাময় তরুণ প্রজন্মের মেধা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে চলতি অর্থ বছরের চেয়ে প্রায় 15,000 কোটি টাকা বাড়িয়ে বরাদ্দ রাখা হয়েছে 46,737 কোটি টাকা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বরাদ্দ 57,301 কোটি টাকা। বেড়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষার বাজেটও, বরাদ্দ রাখা হয়েছে 18,457 কোটি টাকা। সবচেয়ে হাইয়েস্ট ফোকাস দিচ্ছি লার্নিং আউটকাম। সো শিক্ষার্থীদের পার টাকা স্পেন্ট আমরা কতখানি আসলে শিক্ষিত বানাতে পারছি, ফাউন্ডেশনাল লার্নিংগুলো কতখানি আমরা সঠিকভাবে পৌঁছে দিতে পারছি, সেটা হলো এই বাজেটের ফোকাস প্রাথমিক এবং গণশিক্ষায়। তবে যোগ্যতা ও দক্ষতা ভিত্তিক সমাজ গড়তে বেশ কিছু ইতিবাচক উদ্যোগ নেওয়া হয়েছে। ষষ্ঠ শ্রেণী থেকে পর্যায়ক্রমে সবার জন্য কারিগরি শিক্ষা চালু করা হবে। মেয়েদের জন্য বিনামূল্যে স্নাতক পর্যন্ত শিক্ষা সম্প্রসারণ করা হয়েছে। নতুন সরকারের প্রথম বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোকে স্বাগত জানিয়েছে শিক্ষাবিদরা। তবে শিক্ষার মান উন্নয়নে প্রস্তাবিত বাজেট কার্যকরভাবে বাস্তবায়ন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা। নির্বাচনী ইশতেহারের সাথে সঙ্গতি রেখে একটি নির্বাচিত সরকারের যেমন বাজেট হওয়া উচিত, এই বাজেট সেই রকমই। আমাদের দেশের যে নিডস শিক্ষাক্ষেত্রে, সেই তুলনায় যদি বলি তাহলে এটি অপর্যাপ্ত। কোয়ালিটি এডুকেশন যদি আপনি বাচ্চাদের এনশিওর করতে চান, তাহলে হচ্ছে কোয়ালিটি টিচার লাগবে, দ্বিতীয় লাগবে হচ্ছে কোয়ালিটি ম্যাটেরিয়াল, থার্ড হচ্ছে কোয়ালিটি এনভায়রনমেন্ট। শিক্ষার সার্বিক পরিবর্তনের জন্য, শিক্ষার সামগ্রিক গুণগত মান উন্নয়নের জন্য সামগ্রিক পরিকল্পনার প্রয়োজন। সেই সামগ্রিক পরিকল্পনার অংশ হিসেবে জাতীয় শিক্ষা দর্শন ঠিক করা, তারপরে জাতীয় শিক্ষা নীতি প্রণয়ন করা, তার ভিত্তিতে শিক্ষাক্রম প্রণয়ন করা এবং তার ভিত্তিতে যেটা প্রয়োজন সেই ধরনের বিষয়বস্তুগুলো নির্ধারণ করলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এবং আমাদের শিক্ষার গুণগত মানের জন্য মঙ্গল হবে। শিক্ষা খাতের ইতিবাচক ধারা বজায় রাখতে সংশ্লিষ্টদের উপর নজরদারি ও জবাবদিহিতা জোরদারের তাগিদ বিশ্লেষকদের। যখন জুলাই শুরু হবে তখন থেকেই প্ল্যান তৈরি করতে হবে এবং প্রতি কোয়ার্টারলি একটি ইন্ডিকেটর সেট করতে হবে যে এই টাকার কি অ্যাচিভ করতে চাচ্ছি এবং 3 মাস পরে আমাদের অ্যাচিভমেন্ট কতটুকু হয়েছে। সেভাবে যদি এই 32,000 কোটি টাকা আমরা খরচ করতে পারি, দেন আই থিঙ্ক এই 32,000 টাকার একটি পজিটিভ রেজাল্ট দেখতে পারবো। তবে শিক্ষা খাতে জিডিপির শতাংশ হিসেবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনায়, যেখানে ভুটান 7%, নেপাল 5%, মালয়েশিয়া 4.5%, ভারত 3.5%, সেখানে বাংলাদেশ 2%-এর নিচে। আন্তর্জাতিক মানদণ্ড থেকে বাংলাদেশের শিক্ষা বাজেট এখনও অনেকটাই পিছিয়ে। তবে যেটুকু বরাদ্দ দেওয়া হয়েছে তা যেন সঠিকভাবে ব্যয় হয়, এই অনুরোধ শিক্ষাবিদদের। তবে শুধুমাত্র বাজেট বাড়িয়ে নয়, এর সাথে বাড়াতে হবে শিক্ষার মান, তৈরি করতে হবে দক্ষ শিক্ষক, আর বন্ধ করতে হবে শিক্ষক নিয়োগে অনিয়ম। তবেই হয়তো এর সুফল পাবে গোটা বাংলাদেশ। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24-এ নিচ্ছি আরও একটি বিরতি। ফিরছি একটু পর, সাথেই থাকুন।
আবারও আমন্ত্রণ মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24-এ। পোশাক খাতের মতো নীতিগত ও রাষ্ট্রীয় সহায়তা পেলে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প এসএমই খাতও রপ্তানির নতুন চালিকা শক্তি হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান। এসএমই ফাউন্ডেশন আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, বাজেটে এ খাতের জন্য বেশ কিছু কাঠামোগত সংস্কার ও প্রণোদনা রাখা হয়েছে। তবে এসব সুবিধার সুফল পেতে প্রতিষ্ঠানগুলোকে দ্রুত ডিজিটালাইজেশনের দিকে এগোতে হবে। খাতটির টেকসই বিকাশ ও রপ্তানি সম্প্রসারণে সমতা ভিত্তিক নীতি সহায়তার উপর জোর দেন বক্তারা। রাষ্ট্রীয় সহায়তা দিতে পারি তাহলে এসএমই যে আমাদের দেশের এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি হিসাবে দাঁড়াতে পারবে, এটা তো আমাদেরই এক্সাম্পল আছে। আমার জন্য তাহলে দায়িত্বটা কি? আমার জন্য দায়িত্বটা হলো যে আমি অন্যান্য খাতের জন্য এই পরিবেশটা সৃষ্টি করতে পারি কিনা। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24-এর এখনকার আয়োজন এতটুকুই। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।